জি। সম্পর্কটা কতদিনের? নিশা মাথা নিচু করে ইতস্তত গলায় জবাব দেয়। কিছু মাসের। জুলফিকার মুস্তফা এবার নাস্তায় মনোযোগ পেশ করে বলে, নাস্তা সেরে ছেলেটাকে কল দিবে, জানাবে আমি দেখা করতে চাই আজ এই মুহূর্তেই। যদি বুকের সাহস নিয়ে আমার মুখোমুখি হতে পারে তাহলে বিবেচনা করে দেখব, আর যদি বুকের সৎ সাহস নিয়ে আমাকে ফেস করতে না পারে তাহলে বলে দিবে আর কখনো যেন মুখ তুলে আমার সামনে না আসে। দ্য অ্যান্ড বলেই এই চ্যাপ্টার ক্লোজ করবে। আব্বুর কথার পিঠে নিশা কিং কর্তব্য বিমূঢ় বনে যায়। জুলফিকার মুস্তফাকে বলার মতো একটাও কথা খুঁজে পেল না সে। বাকিটুকু নাস্তা নীরবে খেতে খেতে মনে মনে নিজেকে দোষারোপ করে। তার আর একটু সাবধান হওয়া উচিত ছিল। সাহেব কি আসতে রাজি হবে? আর সাহেবকে দেখে আব্বুরই বা রিয়াকশন কেমন হবে? আব্বু যদি বাংলা সিনেমা চৌধুরী সাহেবের মতো আচরণ করে, উফ, আর ভাবতে পারছে না নিশা। মাথা ফেটে যাবে মনে হচ্ছে তার। নাস্তা সেরেই রুমে ফিরে নিশা দ্রুত সাইফের নাম্বারে ডায়াল করে। প্রথম দুবার কল করা হলেও সাইফ রিসিভ করে না। নিশা অস্থির হয়ে ওঠে। তৃতীয়বার কল করতে এবার কলটা রিসিভ হয়। সাইফ বলে ওঠে, আমি ওয়াশরুমে ছিলাম। সাইফ, আপনাকে এই মুহূর্তে বাসায় আসতে হবে, আর্জেন্ট, দ্রুত আসুন। নিশার অস্থির স্বর শুনে সাইফ চিন্তিত সুরে প্রশ্ন করে, কি হয়েছে ইয়াসমিন? এভরিথিং অলরাইট? আপনি ঠিক আছেন? আব্বু জেনে গিয়েছে সাইফ। উনি জানেন আমার কারোর সঙ্গে সম্পর্ক আছে। আপনার নাম যদিও এখনো জানে না, তবে বলেছে এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করতে চান। আপনি আসলে উনি বাকিটা বিবেচনা করবেন, আর না হলে চ্যাপ্টার ক্লোজ করে দিতে বলেছেন। আপনি আসবেন না সাইফ? এই মুহূর্তে আসতে পারবেন? সবটা শুনে সাইফ শান্ত হলো। নিশ্চিন্ত গলায় বলে, আরে বাহ, শ্বশুর আব্বা একদম আমার কার্বন কপি, হেব্বি চালু। যদিও আমার মেয়ে প্রেমে পড়লে আমি প্রথম দেখাতেই বুঝে যেতাম। এই দিক দিয়ে আমি শ্বশুর আব্বার থেকে আগায় থাকবো। সাইফের গা ছাড়া কথায় নিশা রাগ হয়। গরম গলায় বলে, সবসময় ফাইজলামও ভালো লাগে না সাইফ। আমার এদিকে চান যায় অবস্থা, আর আপনি মজা নিচ্ছেন। প্রথম কথা হচ্ছে আপনি একটু ঠান্ডা হন। এত ভয় পেলে চলে? তামজিদ সাইফ যেই মেয়ের প্রেমিক, সেই মেয়ে হবে নির্ভীক। এমন ছেলে 1000 বছরে একবার পৃথিবীতে আসে। সাধনা করে মেয়েরা এমন প্রেমিক চায়। গিয়ে এক গ্লাস পানি খেয়ে চিল করুন, আমি আসছি। আর শুনুন, পারলে শ্বশুর আব্বাকে একটু পর পর ঠান্ডা পানি খাওয়ান, ইউনো, মাথা ঠান্ডা থাকবে তাহলে। সাইফ এসে পৌঁছালো ঠিক 1 ঘন্টা পর। জুলফিকার মুস্তফা তখন লিভিং রুমে বসে ফোনে জরুরি আলাপে ব্যস্ত ছিল। কলিং বেলের শব্দ পেয়ে নিশা গুটিসুটি পায়ে রুম ছেড়ে বেরিয়ে আসে। লিভিং রুমের সামনে এসে একবার জুলফিকার মুস্তফার দিকে তাকায় অনুমতির আশায়। জুলফিকার মুস্তফা ফোনে কথা বলা অবস্থায় চোখের ইশারায় বলে দরজা খুলতে। নিশা সঙ্গে সঙ্গে এগিয়ে যায় দরজা খুলতেই। দেখে সাইফ দাঁড়িয়ে আছে, দুহাত ভর্তি হাবিজাবি প্যাকেট। দেখেই বোঝা যাচ্ছে মিষ্টির প্যাকেট। নিশার হাতে প্যাকেটগুলো ধরিয়ে দিয়ে সাইফ ধীরে সুস্থে ঘরে প্রবেশ করে। হাতের কিছুটা বামে ঘুরে এগিয়ে যেতেই লিভিং রুমের সামনে গিয়ে দাঁড়ায় সে। জুলফিকার মুস্তফা কথা বলতে বলতে আনমনে সামনে তাকাতেই খানিকটা চমকে যায়। মুহূর্তেই নিজের বিস্ময়তা চেপে গিয়ে স্বাভাবিক সাজার চেষ্টা করে। মনে তখন ওনার অবিশ্বাস কাজ করছে। সাইফ আর নিশার যোগসূত্র কোনোভাবেই মেলাতে পারছেন না। জুলফিকার মুস্তফা কথা শেষ করে ফোনটা রেখে সাইফের দিকে তাকায়। সাইফ সৌজন্যমূলক হেসে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি তামজিদ সাইফ, মিস ইয়াসমিনের প্রেমিক, এবং আপনি চাইলে আপনার ভবিষ্যৎ জামাতা আর কি। সাইফের অদ্ভুত পরিচয় পর্বে জুলফিকার অবাক হয় না। এই ছেলেটাকে উনি যতদূর চিনে সেই হিসেবে এরকম অদ্ভুত কথা সাইফের সঙ্গে মানানসই। তিনি গম্ভীর স্বরে বলে, হ্যাভ এ সিট। ধন্যবাদ। বলে জুলফিকারের মুখোমুখি একটা সোফা এসে ভদ্র ছেলের মতো বসে। রিশা ভীত ভঙ্গিতে একপাশে দাঁড়িয়েছিল। জুলফিকার মুস্তফা তাকে উদ্দেশ্য করে বলে, মেহমান এসেছে আম্মু, রান্না করে যাও, নাস্তা পানির ব্যবস্থা করো। রিশা যাওয়ার আগে কেবল নিচু গলায় সাইফকে প্রশ্ন করে, আপনার চায়ে চিনি কয় চামচ দিব? সাইফ স্বাভাবিক গলায় বলে, আপনার যা ভালো মনে হয় ইয়াসমিন। জুলফিকার মুস্তফা লক্ষ্য করে সাইফের নিশাকে আপনি বলে সম্বোধন করাটা। নিশা চলে যেতেই জুলফিকার বলে, আমার মেয়ের পক্ষ তো প্রেমের প্রস্তাব দেওয়া সম্ভব নয়, তার মানে প্রস্তাবটা নিশ্চয়ই তোমার পক্ষ থেকে ছিল। জি স্যার। এইসব প্রেম ভালোবাসা চিন্তাও আমার মেয়ের মাথায় আসার কথা নয়, তার মানে এইসব নিশ্চয়ই তুমি ওর ব্রেনে ইনপুট করেছো।
সাইফ হাসে সামান্য, তারপর বলে, ইয়াসমিন অত্যন্ত সরল স্যার, কথাটা আমরা দুজনেই জানি, কিন্তু তাই বলে ওনার ব্রেন ওয়াশ করিনি আমি। আমি শুধুমাত্র ওই নিজের মনের কথা জানিয়েছিলাম। প্রস্তাব গ্রহণ কিংবা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণই আমি ওনার ওপর ছেড়ে দিয়েছিলাম। সত্যি বলতে উনিও নিজ থেকে আমাকে নিজের উত্তর জানিয়েছেন যে আমাদের ফিলিংস মিউচুয়াল। জুলফিকার নীরব থেকে প্রশ্ন করে, নিশাকে নিয়ে তোমার প্ল্যান কি? প্রমোশনের অপেক্ষায় আছি স্যার, আল্লাহর ইচ্ছা এবং আপনার সম্মতিরও অপেক্ষা করছি। তারপর ইয়াসমিনকে বউ বানিয়ে আমাদের বাসায় নিয়ে যাওয়াটাই আমার প্ল্যান। সাইফের সোজাসাপটা কথায় বারবার নিজের সাজানো প্রশ্ন ভুলে বসছেন জুলফিকার সাহেব। ছেলেটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। জুলফিকার মুস্তফা নিজের অভিজ্ঞতা থেকে স্পষ্ট টের পাচ্ছেন ছেলে মোটেও মিথ্যা বলছে না। তার অকপটে কথার মাঝে বিন্দুমাত্র দ্বিধা নেই। তবুও জুলফিকার মুস্তফা বলেন, বিয়ে করা মানে শুধু কবুল বলা না, দায়িত্ব নিতে জানাটাও গুরুত্বপূর্ণ। ওর দায়িত্ব নিতে পারবে তুমি? সেই রকম প্রস্তুতি আছে? জি স্যার, আর্মিতে কাজ করার দরুন বউকে নিয়ে কোয়ার্টারে থাকার সুযোগ আছে যদিও, কিন্তু আমার ইচ্ছা আমাদের নিজেদের একটা বাসা হবে। জানেনই তো আমার কখনো নিজের কোনো বাসা ছিল না স্যার। এই হোস্টেল, মেস এসবে থেকেই বড় হয়েছি। আর তাছাড়া ঘর তো পরিবার দিয়েই হয়, আর আমার তো আগে পরিবার ছিল না, তাই ঘরও ছিল না বলতে পারেন। তবে আমার অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট জমা পড়ে আছে, আর প্রায় 1 বছর চাকরিটা কন্টিনিউ করলেই কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা পূরণ হবে। তারপর একটা অ্যাপার্টমেন্টে ইউনিট কেনার ইচ্ছা আছে স্যার। আর চট্টগ্রাম শহরেই কিনবো ইনশাল্লাহ। ইয়াসমিনও এই শহরটাকে বেশি ভালোবাসে স্যার। বাকি দায়িত্বও ইনশাল্লাহ সামলে নিব। ইয়াসমিনকে নিয়ে কখনো অভিযোগের সুযোগ দিব না আপনাকে স্যার। ফ্যামিলির মর্ম আমি আর ইয়াসমিন দুজনেই ভালো করে বুঝি স্যার। আমাদের দুজনের ইন্টেনশন আর ইচ্ছে পানির মতোই স্বচ্ছ। ব্রোকেন ফ্যামিলি থেকে বিলং করার কারণে ইয়াসমিন মারাত্মক বিষণ্ণতায় ভোগে। আমি নিজের সঙ্গে ওনার ফ্যামিলিটাও পূরণ করতে চাইছি। প্রত্যেক ঈদে কিংবা বিশেষ দিনে ওনার মনে একটা দ্বিধা কাজ করে যে আম্মুর সঙ্গে আজকের দিনটা থাকবে নাকি আব্বুর সাথে। আমি চাই না উনি সেরকম কোনো দ্বিধা নিয়ে বিশেষ দিনগুলো অপূর্ণতার অনুভূতি কাটাক। আমাদের বিয়ের পর প্রত্যেকটা বিশেষ দিনে ওনার আব্বু কিংবা আম্মুর মাঝে একজনকে বেছে নিতে হবে না, বরং আপনারাই না হয় তখন নিজেদের মেয়ের খুশিটাকে বেছে নিয়ে আমাদের বাসায় আসবেন। আমার আর কিছু বলার নেই স্যার, বাকিটা আপনার এবং ম্যাডামের সিদ্ধান্ত। আপনারা মেয়ের প্যারেন্টস, আপনাদের সম্পূর্ণ রাইট আছে ওনার ভালো মন্দের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার। জুলফিকা মুস্তফা আর কিছু বলার পূর্বেই নিশা ট্রে হাতে ড্রয়িং রুমে প্রবেশ করে। ট্রেটা টি টেবিলে রাখতে রাখতে সে পরিস্থিতি আন্দাজের জন্য একবার নিজের আব্বুর দিকে তাকায়। জুলফিকার মুস্তফার ফোনটা বেজে ওঠে। উনি ফোনটা সবে হাতে নিয়েছেন। মুখভঙ্গি স্বাভাবিক না গম্ভীর তা ঠাওর করতে হিমশিম খাচ্ছে নিশা। সে আর চোখে এবার সাইফের পানে তাকায়। সাইফ তার দিকেই তাকিয়েছিল। নিশাকে তাকাতে দেখেই সে হেসে চোখ টিপে। নিশা ভিমড়ি খায়। ডর ভয় নেই নাকি লোকটার? যার কাছে মেয়ে চাইতে এসেছে তার সামনে বসেই তার মেয়েকে চোখ টিপ মারছে। কি দুঃসাহসিক! গত দুপুরে পরিবার সমেত চট্টগ্রামে ফিরেছে দুর্জয়। সঙ্গে এসেছেন সুহালা বেগমও। যদিও সুহালা বেগমের আসার কথা ছিল না, তবে ওনার আসার পেছনে একটা বিশেষ কারণও রয়েছে। কারণটা অবশ্য এখন উনি কাউকে জানায়নি, তবে সময় মতো কাজটা সারবেন তিনি। রাতে খেতে বসেই দুর্জয় কথা তুলে সে প্ল্যান করেছে মা, স্ত্রী আর মেয়েকে নিয়ে এখানকার কোনো এক সি বিচে ঘুরতে যাবে কালকে। সুহালা বেগম সুযোগে বলে ওঠে, আমি যাব না। দুর্জয় অবাক হয়ে জানতে চায়, কেন? সুহালা বেগম আফরার দিকে তাকিয়ে হেসে বলে, আমার আর আফরার আলাদা প্ল্যান আছে, তাই না আফরা? আফরা হেসে মাথা নাড়ে। এই নতুন নাম ধরে কেউ ডাকলে খুব মজা পায় সে। নামটা শুনতেও বেশ খুব ভালো লাগে তার কাছে। আগের নামটাও তার পছন্দের ছিল, কিন্তু মাম্মা তো বুঝিয়েছে যে ওই নামটার অর্থ ভালো ছিল না, সেজন্যই তার নাম পরিবর্তন করা হয়েছে। তাই আফরাও আর তা নিয়ে বাড়াবাড়ি করেনি, ভদ্র বাচ্চার মতো সবটা বুঝে নিয়েছে। বাণী সন্ধিয়ান গলায় প্রশ্ন করে, কি প্ল্যান? আফরা জবাব দেয়, নেক্সট 2 দিন আমি আর দিদা একসাথে ঘুরবো। আমাদের সাথে আর কেউ অ্যালাউ না, মাম্মাও না, পাপাও না।
বাণী আর দুর্জয় অবাক হয়ে সুহালা বেগমের দিকে তাকায়। সুহালা বেগম স্বাভাবিক ভঙ্গিতে বলে, এখন কি আমি আমার নাতনির সঙ্গে 2 দিন নিজের মতো স্পেন্ডও করতে পারবো না? বাণী মাথা নেড়ে বলে, তা বলিনি মা, অবশ্যই স্পেন্ড করুন, কিন্তু আফরাকে একা আপনি সামলাতে পারবেন? সুহালা বেগম হেসে বলে, কেন পারবো না? 2টো ছেলে বড় করেছি না। আর আফরা তো একদম গুড গার্ল। ও প্রমিস করেছে দিদার সব কথা মেনে চলবে। তুমি জানো না, দীপ তো ছোটবেলায় মারাত্মক দুষ্ট ছিল। ওকেও আমি একা হাতে সামলাতাম।